টাটানগর, যা জামশেদপুর নামেও পরিচিত। পূর্বের নাম ছিল সাকচি। এটি পূর্ব সিংভূম জেলায় অবস্থিত এবং টাটা স্টিল কোম্পানির জন্য বিখ্যাত। 1907 সালে জামশেদজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি দেশের প্রথম পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে ওঠে। 1919 সালে লর্ড কিংসফোর্ড সাকচি নামটি পরিবর্তন করে এই শহরের নাম রাখেন জামশেদপুর। টাটানগর ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেয়। এটি শুধু একটি শিল্পনগরী নয়, বরং প্রকৃতি ও আধুনিকতার এক অসাধারণ সংমিশ্রণ। যারা একদিন বা দুদিনের ছোট্ট ট্রিপ প্ল্যান করছেন তাদের জন্য একটি দুর্দান্ত ডেস্টিনেশন। গুড ইভিনিং। আজকে 25শে ডিসেম্বর 2025। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন ইস্পাত শহর টাটানগর। 18615 পিয়াযোগা এক্সপ্রেসে করে আমরা যাব টাটানগর। 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে রাত্রি 9:10। 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তবে একটা জিনিস বলে রাখি, এই সফরে কিন্তু আমার দুজন সফর সঙ্গী আছে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। অবশেষে আমরা সিটে বসে পড়েছি। তো যেটা বলেছিলাম যে এই সফরে আমার দুজন সফর সঙ্গী আছে। আপনারা সবাই চেনেন কলকাতাওয়ালা কঙ্কনের কঙ্কন, আর তার সাথে আছে অবশ্যই আগেও আপনারা দেখেছেন বিধান আছে আমার সঙ্গে। পরেশনাথ মন্দিরের ভিডিওতে কিন্তু বিধানকে দেখেছেন, বংলোভিয়ানা চ্যানেলে। একদম পারফেক্ট টাইম 9:10। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই 250 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। রাত্রির 1:07 আমরা ওখানে পৌঁছাবো। আর হাওড়া থেকে টাটানগর হল্ট পড়বে মাঝে 5টা। আর যদি কেউ সকালের ট্রেন ধরে টাটানগর যেতে চান, তার জন্য আছে সকাল 6টা 20871 রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। আর এছাড়াও আছে সকাল 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আর তাছাড়াও 6:30 12871 তিতলাগড় এক্সপ্রেস। এগুলো করেও আপনারা টাটানগর যেতে পারেন। রাত্রির 1:13 এসে গেছি টাটানগর স্টেশনে। আমাদের ট্রেন আসার কথা ছিল 1:07, তো 1:13-তে আমরা ঢুকে গেছি। আর বেশ ঠান্ডা আছে, 12 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। এই টাটানগর স্টেশনেই আমরা রিটায়ারিং রুম বুক করে রেখেছি। তো আজকে রাতটা আমরা এখানে কাটাবো এবং কাল সকাল থেকে আমরা ঘুরতে বেরোবো। যদি কেউ একদিনের জন্য টাটানগর ঘুরতে আসেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আগের দিন রাত্রিবেলায় চলে আসা। কারণ সেম ডে যদি সকালবেলা ট্রেন ধরেন তাহলে কিন্তু পৌঁছাতে অনেক বেলা হয়ে যাবে। তো আগের দিন রাত্রিরে এসে সবচেয়ে ভালো হচ্ছে যে স্টেশনের আশেপাশে কোনো হোটেল অথবা স্টেশনে রিটার্নিং রুমে যদি থেকে যান, তো পরের দিন একদম সকাল সকাল ঘুরতে বেরিয়ে যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একদিনের ট্যুরটা কমপ্লিট করে আমরা ফিরে আসতে পারবো। অবশেষে চলে এসেছি, রুমের চাবিও পেয়ে গেছি। এই হলো রুম। একটা বেড আছে সুন্দর, আর ছোট্ট রুম। কয়েক ঘন্টা বা একটা রাত্রির থাকার জন্য কিন্তু যথেষ্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাখাও আছে, গরমকালে অসুবিধা হবে না। আর এই রুম কিন্তু আপনারা IRCTCর অ্যাপের মাধ্যমে বুক করতে পারেন। এবার একটু শুয়ে পড়া যাক, কিছুক্ষণ রেস্ট নিয়ে কালকে সকাল সকাল বেরিয়ে পড়া। গুড মর্নিং। সকাল 7:15 আমরা টাটানগর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। তো রিটার্নিং রুমে কিন্তু ঘুমটা বেশ ভালোই হয়েছে। স্টেশনের একদম বাইরেই আছে অটো স্ট্যান্ড এবং গাড়ি স্ট্যান্ড। এখান থেকেই আপনারা ঘোরার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন। তবে টাটানগর স্টেশন কিন্তু বেশ সাজানো গোছানো এবং ঝাঁ চকচকে। দেখুন বাইরেটাও কি সুন্দর সাজানো আছে। টাটানগর এটা কিন্তু ছোট ছোট গাছ দিয়ে করা। এটা স্টেশনের বাইরে একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে, তেলাঙ্গাওয়ালা। আর আজকে কিন্তু 26শে জানুয়ারি। আজকে সকালের জার্নিটা এবারে স্টার্ট করা যাক। টাটানগর এরিয়াটা আমরা এবারে ঘুরে দেখব। আমাদের গাড়ি আগে থেকে বুক করা আছে, আমরা কলকাতা থেকেই বুক করে এসেছি। গাড়ির নাম্বারটা অবশ্যই আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপাতত স্টেশনের বাইরে যাচ্ছি, একটু দাঁড়াবো, গাড়ি আসছে। অবশেষে আমরা গাড়িতে বসে পড়েছি।
তো সবার আগে একটু ব্রেকফাস্টের খোঁজটা করে নিতে হবে যে কোথায় ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। আমাদের গাড়ির দাদা বললেন যে এখানে একটা ভালো সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে, তো আমরা এখানেই চলে এসেছি, ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো এখান থেকে। আর এই যে টোটাল রাস্তাটা আছে, এই রাস্তাটাকে বলা হয় খাও গেলি। এখানে প্রচুর এরকম ফুড স্টল আছে, যেগুলো বিকেলবেলা যেটা শুনলাম যে প্রচণ্ড ভিড় হয়, খাওয়া দাওয়া এখানে ফেমাস। তো মনে রাখবেন এই জায়গাটাকে বলে খাও গেলি। ব্রেকফাস্ট চলে এসেছে, ইডলি নিয়ে নিলাম, ডাইজেস্ট হতে খুব সুবিধা হয়, ঘোরা বেড়ানোর জন্য এটাই সবচেয়ে ভালো, একদম স্পাইসি খাবার নয়। তো ব্রেকফাস্টটা স্টার্ট করলাম, করে নিয়ে ঘুরতে যাব। সত্যি এখানকার রাস্তাঘাট প্রচণ্ড ওয়েল মেনটেন্ড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এই কারণেই কিন্তু 2019 সালে এই জায়গাকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে দোমোহনী। এখানে হচ্ছে খড়কাই আর সুবর্ণরেখা নদীর মিলনস্থল। সোজা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর বাঁদিকে যেটা আছে এটা হচ্ছে খড়কাই নদী, আর এই অঞ্চলটাই হচ্ছে মিলনস্থল। আর এই যে সোজা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু সংক্রান্তির দিন মেলা হয়, যেটাকে টুসু মেলা বলা হয়। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখানে এলে অবশ্যই ঘুরে যাবেন। দোমোহনী ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ডোবো ড্যাম। একে আবার সাতনালা ড্যামও বলা হয়। টাটানগর স্টেশন থেকে এর দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগে কম বেশি আধ ঘন্টা, আর যাবার রাস্তা ছিল অপূর্ব। চান্ডিল যাবার আগে পড়লো ডোবো ড্যাম, আর দেখুন এইখানে এই যে ড্যামের রাস্তাটা কি সুন্দরভাবে সোজা রাস্তাটা উঠে গেছে এইভাবে। তো চলুন একটু ঘুরে আসি। এই ডোবো ড্যামের রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর, আর মানে চারদিকে পাহাড় আর তার সাথে ড্যামটা আছে। চলে এসেছি একদম ডোবো ড্যামের ওপরে, আর সত্যি দেখুন এর প্রাকৃতিক সৌন্দর্য মানে অপূর্ব, মুগ্ধ করে দেওয়ার মতন। এই ডোবো ড্যামটা একটা ছোট্ট ড্যাম, তবে এটা মিস করার জায়গা না। এখানকার সৌন্দর্য কিন্তু না এলে বিশ্বাস করতে পারবেন না, মানে সত্যি মানে স্টার্টিংয়েই মনটা আনন্দে ভরে গেল, এত সুন্দর এই জায়গা। আচ্ছা, ডোবো ড্যাম ঘুরে এবারে আমরা যাচ্ছি চান্ডিল ড্যামেতে। একটা ইনফরমেশন দিয়ে রাখি যে টাটানগর রেলওয়ে স্টেশন থেকে চান্ডিল ড্যামের দূরত্ব কিন্তু 41 কিলোমিটার, সময় লাগে কম বেশি 1 ঘন্টা। আমরা এখন চলে এসেছি চান্ডিল বোটিং কমপ্লেক্সে। তো এখান থেকে বোটিং করানো হয়, আর ঢোকার মুখে কিন্তু যদি গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের জায়গা আছে, 30 টাকা নেয় পার্কিংয়ের জন্য। ওখানে পার্কিংয়ের কুপন নিয়ে তারপর এখানে প্রবেশ করা যায়। আর এই চত্বরে কিন্তু দুপাশারই প্রচুর খাবার দোকান এবং নানান রকম জিনিসপত্রের দোকান আছে। টুকটাক যদি মার্কেটিং করতে চান বা খাওয়া দাওয়া করতে চান এখানে করতে পারেন। আচ্ছা, এখানে বোটিং করতে হলে কিন্তু এখানে সামনেই টিকিট ঘর আছে, একটু দেখে নিন। এই যে টিকিটের মূল্যগুলো এখানে দেওয়া আছে, 10 সিটার, 9 সিটার, 6 সিটার, 4 সিটারের। দেখুন কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। আর আমরা বোটিং করব বলে টিকিট কেটে নিলাম। এই হচ্ছে টিকিট। 4 সিটার যে বোটটা আছে
ওটা হচ্ছে 600 টাকা, মানে পার হেড 150 টাকা করে। তো এক্সপিরিয়েন্সটা করি আর আপনাদেরও দেখাই কেমন লাগে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, প্রত্যেককেই লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। একটা জিনিস ভালো যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা কিন্তু এখানে ভালোভাবে খেয়াল রাখা হয়েছে। তো যাওয়া যাক এবারে। স্টার্ট হয়ে গেছে আমাদের স্পিড বোটের ট্রিপটা। অপূর্ব এই সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। অপূর্ব সুন্দর এই বোট ট্রিপ। এখানে এলে কখনোই কিন্তু এই ট্রিপটা মিস করবেন না। বোট ট্রিপটা বেশিক্ষণের না, 5 মিনিটের ছিল, তবে দুর্দান্ত এক্সপেরিয়েন্স। এখানে এলে এই ট্রিপটা কিন্তু মিস করবেন না। আর সামনে একটা শালের জঙ্গল আছে, একটুখানি ঘুরে আসি। জায়গাটা একবার দেখুন, কি অপূর্ব মায়াবী এই জায়গা, মানে প্রকৃতির মাঝখানে হারিয়ে গেছি। চান্ডিল থেকে আমাদের পরবর্তী গন্তব্য জয়দা মন্দির। ডিস্টেন্স 11 কিলোমিটার, সময় লাগে কম বেশি 15 মিনিট। আমরা এখন চলে এসেছি জয়দা শিব মন্দিরে। এটা বহু পুরনো একটা শিব মন্দির, আর একদম দলমা পাহাড়ের কোলে সুবর্ণরেখা নদীর গায়ে কিন্তু এই মন্দির। জয়দা মন্দির ভগবান শিবের একটি প্রাচীন মন্দির, যা ঝাড়খণ্ডের অন্যতম তীর্থস্থান পাটকুম স্টেটের রাজা বিক্রমাদিত্য দেও দ্বারা নির্মিত। প্রতি বছর মকর সংক্রান্তির আগের দিন এখানে মেলা বসে। মন্দিরের একদম উল্টো দিকে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। চলুন একটু দেখে আসি। আচ্ছা, এর আগেও কিন্তু ঘাটশিলা ট্যুরেতে এই সুবর্ণরেখা নদী দেখিয়েছিলাম। এই নদী হুড্রু থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়ে উড়িষ্যার কাছে তালসারিতে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। জয়দা মন্দির ঘুরে এবারে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আমরা এখন চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একদম ভিতরে। আর এই যে গেট, আর গেট থেকে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই সোজা রাস্তাটা কিন্তু গেছে হিলটপের দিকে। হিলটপ এখান থেকে হচ্ছে 15 কিলোমিটার যাওয়া, আবার 15 কিলোমিটার ফেরা। আর ওই হিলটপের ওখানে কিন্তু একটা সুন্দর শিব মন্দির আছে। তো যেহেতু আমাদের হাতে টাইম কম, আমরা ওই কারণে আজকে হিলটপটা যাচ্ছি না, ভেতরটা ঘুরে দেখবো। আর একটা জিনিস বলে রাখি, হিলটপ যেতে হলে কিন্তু 4 হুইলারই লাগবে, কারণ অটো কিন্তু গেটের সামনে নামিয়ে দেবে, অটো এই রাস্তা দিয়ে যেতে পারবে না। তো অবশ্যই মাথায় রাখবেন, যদি হিলটপ যেতে হয় 4 হুইলার নেবেন সঙ্গে করে। এখানে একটা সিস্টেম আছে, যদি আপনি হিলটপে গাড়ি নিয়ে যান তাহলে কিন্তু গাড়ির জন্য এখানে 600 টাকা জমা করতে হবে, আর পার পার্সন 10 টাকা করে। আচ্ছা, এখানে কিন্তু জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে। 10 ক্যাপাসিটির গাড়িতে 2800 টাকা করে নেওয়া হচ্ছে। এইখানে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির একখানা ম্যাপ করা আছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটি 1975 সালে গঠিত হয়েছিল, আর এর এরিয়া 74.60 স্কোয়ার মাইল। আচ্ছা, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে কিন্তু প্রচুর প্রাণী আছে, যেগুলো কিন্তু এখানে ছবির আকারে দিয়ে দিয়েছে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে হাতি। তো
তো এখানে এই যে জায়গাটা দেখছেন এইখানে হাতি থাকে, তবে এই মুহূর্তে হাতি খেতে গেছে। তো দুঃখের বিষয় যে আমরা হাতিটা দেখতে পেলাম না। একটু যদি আগে আসতে পারতাম তাহলে এই জায়গাটাতেই হাতি থাকে। হাতি দেখতে পেলাম না, মনটা একটু খারাপ হয়ে গেল। তো সামনে হরিণ আছে, একটু দেখে আসি। তবে জায়গা কিন্তু সাজানো গোছানো বেশ সুন্দর। সত্যি হরিণগুলো দেখার মতো, মানে বাচ্চাদের এই জায়গায় আনলে খুব আনন্দ পাবে। আচ্ছা, এখানে একটা সুভেনিয়ার শপ আছে, দেখে নেবো একবার। সুভেনিয়ার শপের জিনিসপত্রগুলো অসাধারণ। প্রিয়জনের জন্য উপহার নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো আদর্শ। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে আমরা বেরিয়ে পড়লাম ডিমনা লেকের উদ্দেশ্যে। দলমা থেকে ডিমনা লেকের দূরত্ব 33 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। আমরা এখন চলে এসেছি ডিমনা লেকে, আর এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদেরকে ওপরে উঠে যেতে হবে। আর তবে একটা জিনিস, আজকে কিন্তু পর্যটকদের ভিড় মারাত্মক আছে, ভালো ভিড় আছে এখানে। অনেকটা উঁচু জায়গা, সিঁড়ি ভেঙে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম ডিমনা লেকের সামনে। আচ্ছা, এই লেকটা কিন্তু কৃত্রিম লেক, এবং 1940 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই লেক তৈরির কাজ শুরু হয়, এবং 1944 সালের 17ই এপ্রিল এই লেক তৈরির কাজ শেষ হয়। এখানকার জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্পায়নের বৃদ্ধির ফলে 1930-এর দশকের শেষের দিকে মনে করা হচ্ছিল যে এই অঞ্চল জলের সংকটের মধ্যে আসতে পারে। সেই কারণেই ডিমনা নালা জল সরবরাহ প্রকল্প চালু করা হয়, এবং পরবর্তীকালে 1940-এর ফেব্রুয়ারিতে এখানে এই লেকের নির্মাণ কাজ শুরু হয়, এবং 1944 সালের 17ই এপ্রিল এই লেকের কাজ সম্পূর্ণ হয়। প্রায় 3টে বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানকার ফেমাস দোকানে চলে এলাম লাঞ্চ করার জন্য, সাহুজি হোটেল, মাটন স্পেশালিস্ট। অবশেষে খাওয়া চলে এসেছে, তো একটু দেখিয়ে নিই। সুন্দর রাইস আছে, ডাল আছে, আলু চোখা আছে, আর একদম মাটন নাল্লি পিস দিয়েছে, আর তার সাথে পেঁয়াজ। তো আর ওয়েট করা যাচ্ছে না, এবারে শুরু করে দিচ্ছি। সাহুজি হোটেলে দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, তবে বেশ ঝাল দিয়েছিল, গোলমরিচ প্রচুর ছিল। তবে যেটা শুনলাম যে এখানে নাকি ঝালটাই বেশি চলে। তো যাই হোক, আমাদের মাটন থালি নিয়েছিল 300 টাকা করে, আর ডাল আর আলু চোখার জন্য এক্সট্রা 10 টাকা করে। 310 টাকায় যথেষ্ট ভালো, কারণ মাংসের পিস আর মাংসর যা কোয়ান্টিটি ছিল অনেকটাই। তো বেশ ভালো লাগলো, আবার ঘোরা স্টার্ট করা যাক। লাঞ্চ করে এবারে আমাদের ডেস্টিনেশন টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক। আমরা এখন চলে এসেছি জুওলজিক্যাল পার্কের ভেতরে। 3 মার্চ 1994 সালে 62 একর জমির ওপরে এই জু গঠিত হয়। এটা হলো ঘড়িয়াল। এরা পোকামাকড় এবং ব্যাঙ খেয়ে বেঁচে থাকে, আর বন্য পরিবেশে এরা প্রায় 50 থেকে 60 বছর অবধি বেঁচে থাকে। তারপরেই আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার সামনে। এই ময়ূর ভারতের জাতীয় পাখি, এরা প্রায় 15 বছর অবধি বেঁচে থাকে। এবার চলে এলাম হক ডিয়ারের খাঁচার সামনে। এই প্রজাতির হরিণ ভারতবর্ষ, মায়ানমার এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা প্রায় 10 থেকে 20 বছর অবধি বেঁচে থাকে।
এইগুলো হলো ম্যান্ড্রিল মাঙ্কি। এরা জঙ্গলে প্রায় 15 থেকে 25 বছর বয়স অবধি বেঁচে থাকে। এই চিড়িয়াখানায় 49টা প্রজাতির 432টি প্রাণী আছে। সর্বশেষ দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের। এরা বন্য পরিবেশে 10 থেকে 15 বছর বাঁচে এবং সংরক্ষিত অবস্থায় 20 থেকে 24 বছর অবধি বাঁচে। তো এই চিড়িয়াখানার একটা স্পেশালিটি হচ্ছে খাঁচার সামনে কিন্তু জাল নেই, কিছুটা স্পেস রয়েছে জলাশয়, তারপরে কিন্তু বাঘ ঘুরে বেড়াচ্ছে। টাটা স্টিল জুওলজিক্যাল পার্কটা আমরা ঘুরে নিলাম। তবে একটা জিনিস, এই পার্কটা যথেষ্টই বড়, তো যদি আসেন হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, তাহলে পুরোটা ভালোভাবে কভার করতে পারবেন। আমরা এখন চলে এসেছি এখানকার সাই বাবার মন্দির। হাতে সময় থাকলে ভেতরটা অবশ্যই দর্শন করে নেবেন। এবারে আমাদের শেষ গন্তব্য স্যার দোরাবজি টাটা পার্ক। আমরা এখন চলে এসেছি স্যার দোরাবজি টাটা পার্কে। তবে একটা জিনিস, সানডে কিন্তু এই পার্ক বন্ধ থাকে, তো বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটাই আমরা দেখে নেব। দোরাবজি টাটা ছিলেন জামশেদজি টাটার পুত্র। উনি 27 আগস্ট 1859 সালে জন্মগ্রহণ করেন। সময়ের অভাবে আমরা জুবিলি পার্ক গিয়ে উঠতে পারিনি, তবে রাস্তা দিয়ে যেতে যেতে পার্কটি দেখে নিচ্ছিলাম। এই জুবিলি পার্ক 1958 সালে প্রায় 200 একর জমির ওপর নির্মাণ হয়েছিল। মাইসোরের বৃন্দাবন গার্ডেনের অনুপ্রেরণায় এই পার্ক গঠিত হয়েছিল। আর একটা ইনফরমেশান যেটা সবার শেষে দিচ্ছি, যেটা হলো আমরা যে সারাদিন গাড়ি করে ঘুরলাম, এই ট্যুরটা কিন্তু করতে আমাদের খরচা পড়েছে 2700 টাকা। আর যদি আমরা দলমা হিলটপে যেতাম তাহলে কিন্তু আরও এক্সট্রা 500 টাকা করে পড়তো। 4:40 আমাদের ট্রেন আসার কথা ছিল, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেন ঢুকবে 6:20-তে। তো স্টেশনে চলে এসেছি কিছুক্ষণ আগেই। তো এখন ঢুকে যাব ভেতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরও অনেক জায়গা সন্ধান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।